বড় খবর, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আয়ু আর মাত্র কয়েকটা দিন। খুব তাড়াতাড়ি সততার প্রতীক সর্বহারা হয়ে যাবেন। মমতার জায়গায় কে হবেন তৃণমূলের নতুন সুপ্রিমো সেটাও পাকা হয়ে গেছে। সব বলবো, সঙ্গে জানাবো কিভাবে পিসির আদরের ভাইপো আগামী দিনে চাকর বাকর হয়ে যেতে চলেছেন। তাকে নতুন তৃণমূলের যে নেতৃত্ব তাদের কথায় ওঠ বস করতে হবে, তার প্লট তৈরি হয়ে গেছে। যে খবর আপনাদের দেব তাতে মমতার প্রাণের ধন প্রতীক এবং দল এবং দলের যাবতীয় সম্পদ হাতছাড়া হতে চলেছে। কাগজপত্র তৈরি হয়ে গেছে। নির্বাচন কমিশনে শুধু জমা পড়ার অপেক্ষা, আর সেটা হলে আদালতে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো কিচ্ছুটি করতে পারবেন না। তার কারণ এই ভারতের এই যে দল ভাঙার ইতিহাস, সেই ইতিহাস বলছে কিচ্ছুটি করা যাবে না, এমন আইন রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান বাঁচাতে রাজনীতি ছেড়ে দিতে হবে। আর ভাইপো বাবু যদি সম্মান বাঁচাতে চান তাহলে তাকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে। কিভাবে এই যে তৃণমূলের বিপদ সেটা লুকিয়ে রয়েছে মমতার তৈরি সংবিধানের মধ্যেই। তৃণমূলের যে দলীয় সংবিধান সেটা আপনাদের দেখাবো, সেখানেই লুকিয়ে রয়েছে তৃণমূলের মৃত্যু বীজ। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। সবচেয়ে বড় খবর, তৃণমূলের এই হাত বদলে ভাইপো বাবু কিভাবে চাকর বাকর হয়ে যাবেন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। প্রতিটি দলের একটা সাংবিধানিক কাঠামো থাকে। সেই দলের সংবিধান মেনে চলবে কি চলবে না সেটা পৃথক প্রশ্ন, কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক দলের একটা সাংবিধানিক কাঠামো থাকে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সংবিধান বা দলীয় কনস্টিটিউশন, তার প্রথম পাতা। 23 পাতার যে কনস্টিটিউশন সেই পুরোটাই আমার কাছে রয়েছে। এটা সর্বশেষ সংশোধিত হয়েছে গত মার্চ মাসে, 2026 সালের মার্চ মাসে এটা সংশোধিত হয়েছে। আর এই যে কনস্টিটিউশন সেটা আপনাদের স্ক্রিনেও দেখাচ্ছি আমি, সেইটাই এমন কথা বলা রয়েছে যাতে তৃণমূলটা যে কোনো দিন অন্য কারো হাতে চলে যেতে পারে। এইভাবেই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। একটা গণতন্ত্রের পরিবেশ আছে এই কনস্টিটিউশনে। হতে পারে এটা পারিবারিক দল, কিন্তু এখানে নিয়ম আছে জানেন। তৃণমূলের সদস্য হতে গেলে 5 টাকা দিয়ে সদস্য পদ দিতে হয়, কতদিন অন্তর তার প্লেনারি হবে, কতদিন অন্তর এই বৈঠক ওই বৈঠক, একটা বুথ হতে গেলে তাতে কতজন লাগবে, এরকম প্রচুর নিয়ম আছে। তার ডিসিপ্লিনারি যেসব অ্যাকশান সেগুলো নেওয়া যাবে কে কখন, তাতে এটাও বলা আছে যে দলের যিনি প্রধান তাকেও সরিয়ে দেওয়া যায় যদি তার সঙ্গে সমর্থন না থাকে দলের বিধায়কদের, লোকসভার সাংসদ, রাজ্যসভার সাংসদদের। এমনকি দলের যারা সাংগঠনিক নেতা তাদেরও যদি সমর্থন না থাকে তাহলে তাকে সরিয়ে দেওয়া যায়। যারা হেরেছেন তো হেরেছেন, যারা জিতেছেন তার বড় অংশই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। যাদেরকে নিয়ে সংগঠন সাজিয়েছেন হেরেছেন, তাদের অনেকেই রাজনীতি থেকে দূরত্ব তৈরি করে নিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা। আর এবার আমি বলতে চলেছি কিভাবে আগামী কয়েকটা দিনের মধ্যে তৃণমূলের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে যাবে। আমি বলছিলাম যে ওই সাংবিধানিক কাঠামো, এবার সেই কাঠামো অনুযায়ী দলের প্রতিষ্ঠাতা থেকে কোষাধ্যক্ষ, সম্পাদক, সাধারণ সম্পাদক তারা দল পরিচালনা করেন। যদি দেখা যায় সংখ্যাগরিষ্ঠ সদস্য কাউকে দলনেতা নির্বাচন করছেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলের রাশটা তার হাতে চলে যায়, যেভাবে বিধানসভায় গেছে। এবারে যদি দেখা যায় যিনি দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান পরিচালক, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা নেই
এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা পৃথক মঞ্চ তৈরি করে তারা রাজনৈতিক দলের দাবি করছে, সেক্ষেত্রে এই সংখ্যাগরিষ্ঠ সদস্যদের হাতেই দলের প্রতীক চলে যায়। এগুলো নিয়ম বলছি, কিন্তু কি হতে চলেছে তৃণমূলের সেটাও বলবো। মহারাষ্ট্রে যেটা হয়েছে, যে দলত্যাগ বিরোধী আইনের 10 নম্বর ধারা, সেই ধারা মেনেই কিন্তু সব কিছু হয়েছে, কোনোটা বেআইনি হয়নি। তারপরে এই নিয়ে মামলাও হয়েছে, তারপরে ওই দলের আসল যে প্রতীক শিবসেনার, সেটা সংখ্যাগরিষ্ঠ যারা তাদের হাতেই গেছে। ঠিক একইভাবে তৃণমূলকেও বদলে ফেলার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, অনেকটা কাজ শেষ, খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই কিছু হয়ে যাবে। এখন যা খবর, তাতে বিদ্রোহী বিধায়করা তো একজোট হয়ে রয়েছেনই, সেই সঙ্গে জেলায় জেলায় থাকা তৃণমূলের যে সাংগঠনিক দায়িত্বে যারা রয়েছেন তাদেরকেও একজোট করে এই বিদ্রোহী দলের নেতাদের পাশে নিয়ে নেওয়ার কাজ শেষ। বাকি পঞ্চায়েত, জেলা পরিষদ, পুরসভা, এসব জায়গায় যারা তৃণমূলের টিকিটে জিতেছেন, পদ পেয়েছেন, তারাও এই বিদ্রোহী বিধায়কদের সঙ্গে। আমার কাছে যা খবর, যে এদের সই সাবুত ইত্যাদি যা লাগে, সেই কাজটা চলছে এবং অনেক জায়গায় সেটা শেষ। এইসব কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার অপেক্ষা। এই জমাটা দিয়ে দেওয়া হলেই তৃণমূলের যে প্রতীক ঘাসফুল বা জোড়া ফুল, একই বৃন্তে দুটি ফুল আমাদের সততার প্রতীক বলতেন, সেই জোড়া ফুল প্রতীকটি ফ্রিজ হয়ে যাবে। তারপরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আইন মেনে এই প্রতীকের মালিক কোন পক্ষ হবে। এবং ভারতের যে ইতিহাস, রাজনৈতিক দল ভাঙার যে ইতিহাস, তাতে বরাবরই দেখা গেছে বিদ্রোহীরা পেয়েছেন। তার কারণ বিদ্রোহীরা আগে থাকতে গুছিয়ে তারপরেই বিদ্রোহটা করেন। কে হতে পারেন তৃণমূলের নতুন চেয়ারপারসন, মমতার জায়গায় কে বসবেন সেটা পাকা হয়ে গেছে, আপনাদের বলবো। কিন্তু তার আগে জানা দরকার কি করে তিনি চেয়ারম্যান হবেন, কিভাবে প্রতীক ও দলটা পাবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সব হারাবেন। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের প্রতীক কোনো নির্দিষ্ট ব্যক্তি বিশেষের ট্রেডমার্ক নয়, এটা কমিশনের নিয়ম। তিনি যাকে মনে করবেন রাখবেন, যাকে মনে করবেন ইচ্ছামতো বহিষ্কার করে দেবেন। এতদিন তাই হয়েছে। তৃণমূলের সংবিধানটা যদি পড়েন না, ভাবতে পারবেন না এই দলের এই সংবিধান, এরকম যাদের সংবিধান তারা এরকম দল। মমতা ব্যানার্জি ফোনে, SMS-এ, সাংবাদিক সম্মেলনে কাউকে বহিষ্কার করেন, কাউকে নিয়ে নেন, কাউকে দূরে ফেলেন, কাউকে কোলে তুলে নেয় তৃণমূল। এসব করার কথা লেখা নেই তো। সংবিধানে যেটা লেখা আছে সেইটা অনুযায়ী কিন্তু সব হবে। আর তাতেই হচ্ছে এগুলো ইচ্ছামতো করার অধিকার নেই। একটা সাংগঠনিক কাঠামো আছে, তার মধ্যে থেকেই করতে হয়। সেই কাঠামো বলছে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা কাউকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিতে পারেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন পদ থেকে শুধু সরিয়ে দেওয়া নয়, তাকে দল থেকে বহিষ্কার করার ক্ষমতাও থাকবে। সেটা করা হবে নাকি তাকে উপদেষ্টা হিসেবে তার ছবি ইত্যাদি থাকবে, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু পারে, ক্ষমতা আছে। এবার দলের চেয়ারপারসনকে সরিয়ে দেওয়াটা কিন্তু একবারে খুবই সহজ কাজ, যদি কাগজপত্র রেডি হয়ে যায়। এই সব কিছু কাঠামো মেনে হবে। দলের রাশ এতদিন যার হাতে ছিল, তার কাছে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তিনি সেই পদ পাবেন না, তাকে নিজের থেকে পদ ছেড়ে দিতে হবে, এটা সংবিধানে আছে। 2026 সালের মার্চ মাসে শেষবার তৃণমূলের যে সংসদীয় দলীয় সংবিধান, যেটায় তলায় চন্দ্রিমা ভট্টাচার্যের সই করা আছে সহসভাপতি হিসেবে, এবং সেটাই নির্বাচন কমিশনে জমাও পড়েছিল, সেই সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওয়ার কোনো আশাই নেই। এই যে দলের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সব নিয়ম যদি প্রযোজ্য হয়,
সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যদি নিজেরা দলনেতা নির্বাচন করেন, তাহলে এখন যার হাতে দলের রাশ রয়েছে সেই রাস্তার হাত থেকে চলে যাবে। ফলে তখন তিনি কোনো হুমকি দিতে পারবেন না, দলের প্রতীক ব্যবহার করে সাংবাদিক বৈঠক করতে পারবেন না, তো সেটাও তো একটা দলবিরোধী কাজ হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, সংবাদ মাধ্যম গুরুত্ব দিতে পারবে না। আমি যে খবর পেয়েছি, আসল কথায় আসি, কে চেয়ারম্যান হবেন, দুটো নাম উঠে আসছে, দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই প্রিয় ভাই, না দুই প্রাক্তন প্রিয় ভাই। মমতা নিজে হারলেও এই দুজন এবারকার বিধানসভা নির্বাচনে নিজের নিজের কেন্দ্র থেকে জিতেছেন। প্রথম জন জনাব ফিরহাদ হাকিম। তবে নতুন যে ভাবে যে মানে বন্দ্যোপাধ্যায় পরিবারের বাইরে যে স্বাধীন তৃণমূল, তারা কোনো মুসলিম মুখকে সামনে রাখতে চাইছে না, তার জন্য একটা নতুন নাম উঠে এসেছে। তিনি মমতার বড় প্রিয় ভাই। 2011 থেকে টানা 4 বার মধ্য হাওড়া থেকে বিধায়ক হওয়া অরূপ রায়। শুনতে অবাক লাগছে, মমতা মন্ত্রিসভায় তিনি মন্ত্রীও ছিলেন। যা ঠিক হয়েছে তাতে অরূপের নেতৃত্বে, মানে যদি ববির নাম কাটা যায়, যে সম্ভাবনা খুব বেশি, অরূপের নেতৃত্বে মানে মমতার সিংহাসনে অরূপকে মানে চেয়ারপারসন করে বসিয়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের বাইরে থাকা স্বাধীন তৃণমূলের কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। প্রতীক ঘাসফুল। যতদিন ফ্রিজ থাকছে কেউ নির্বাচনের জন্য ব্যবহার করতে পারবে না, কিন্তু এমনিতে ব্যবহার করা যাবে। আর সেটা যদি হয়ে যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ভাইপোর কি অবস্থা হবে ভাবুন। কারণ তখন যে নতুন দল, চেয়ারপারসন অরূপ রায় বা ববি হাকিম বা অন্য কেউ, তারই তো নিচে একজন সাংসদ হিসেবে তিনি চলবেন, তাকে তো দলের নির্দেশ মেনে চলতে হবেই, তিনি বাধ্য হবেন। 28 জন সাংসদের মধ্যে 20 জন তৃণমূল ছেড়ে চলে গেছেন, বাকি যে 8 জন তার মধ্যে তো ভাইপো বাবু একজন। এখন নতুন তৃণমূল কাকে লোকসভায় দলনেতা ঠিক করবে সেটা তো এখন থেকে কিছু বলা যাবে না, তার যদি ভাইপো বাবুকে না করে। নতুন চেয়ারপারসন তো এমন একটা হুইপ দিতেই পারে যে বিজেপির যে মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশনের যে সংশোধিত বিলটা আসছে তাতে সমর্থন দাও, ভাইপো বাবুকে সমর্থন দিতে হবে। আমাদের যে লোকসভায় তাতে 3 রকমের হুইপ দেওয়া যায়, 1 লাইনের হুইপ, 2 লাইনের হুইপ এবং 3 লাইন বা 3 লাইনের হুইপ। 3 লাইনের হুইপ মানে অত্যন্ত কঠোর। সেখানে মানে আমার সর্দি হয়েছে, পেট খারাপ হয়েছে বলে আমি লোকসভায় যেতে পারিনি ওই ভোটাভুটির দিনে, এসবও বলা যায় না এবং অন্য কাউকে ভোট দেওয়া যায় না। এই 3 নম্বর হুইপ অমান্য করলে তাকে দল শাস্তি দিতে পারে, এমনকি সাসপেন্ড করে দিতে পারে। সুতরাং নতুন যে চেয়ারপারসন হবে তিনি ঠিক করবেন তো ভাইপোবাবু কি করবেন, তাকে চাকর বাকরের মতো কাজ করতে হবে। কিন্তু আমার খুব চিন্তা যে চাকর বাকরের মতো এই পরিস্থিতি কি মেনে নিতে পারবেন আলালের ঘরের দুলাল অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি তো মাটিতে পা দেননি, প্যারাসুটে করে রাজনীতিতে এসেছেন, বাকিটা কনভয় নিয়ে রাজনীতি করেছেন, পুলিশ এক বগলে আর এক বগলে আইপ্যাক। তিনি তো জানেনই না। তখন দলের তো তিনি প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, লোকসভার প্রাক্তন নেতা, প্রাক্তন দিয়ে তো কিছু হয় না। তাকে তো নতুন দল বলে দিতেই পারে, না পোষালে চলে যাও, সাংসদ পদ ছেড়ে দাও, ডায়মন্ড হারবারে আবার নির্বাচন হবে, আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে অন্য কেউ। পারবেন ভাইপোবাবু? আমি তো বলছি এইটা হয়ে যাবার পরেই ভাইপোবাবু বাধ্য হবেন তার সাংসদ পদ ছেড়ে দিতে। ডায়মন্ড হারবার মডেল তাকে জল দিয়ে গিলে খেয়ে নিতে হবে। প্রিয় ডায়মন্ড হারবার ছেড়ে কান ধরে ঘুরতে হবে, দুয়ারে দুয়ারে ঘুরতে হবে,
তার থেকে জেলে থাকা সুখের মনে হবে। আপনাদের একটু ইতিহাস জানতে হবে। 1969 সাল, তখন স্বাধীনতার পরে পরে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। তখন কিন্তু এই ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হচ্ছেন, তখন কংগ্রেসের নেতৃত্বটা ছিল কে কামরাজ, মোরারজি দেশাই, আরও অনেকের হাতে। এদেরকে তখন সিন্ডিকেট বলা হতো। এই সিন্ডিকেটের কথা শুনেই প্রধানমন্ত্রীরা চলেন। কিন্তু ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনিও তো জওহরলাল নেহেরুর মেয়ে, তারও তো একটা বংশ পরম্পরার একটা, তিনিও তো জওহরলাল নেহেরুর মেয়ে, তারও তো একটা ঘ্যামা ব্যাপার আছে, এটা বংশ পরিচয় আছে, রাজ পরিবার। তিনি দলের কথা মেনে চলছিলেন না। 1969 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই সময় জাকির হোসেন রাষ্ট্রপতি ছিলেন, তার মৃত্যুর ফলে তখন রাষ্ট্রপতি নির্বাচন হবে। কংগ্রেস সে বছর প্রার্থী করেছিল নীলম সঞ্জীব রেড্ডিকে। আর এই যে প্রার্থী, এই প্রার্থীটা ইন্দিরা গান্ধী মেনে নিলেন না। ইন্দিরা গান্ধী ভিভি গিরিকে প্রার্থী করলেন। মানে কংগ্রেসের যে রাষ্ট্রপতি প্রার্থী, তার বিরুদ্ধে কংগ্রেসেরই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আলাদা প্রার্থী করলেন ভিভি গিরিকে। এবং দলের হুইপ ছিল কংগ্রেসের যারা নেতা, কামরাজ বা আমি যাদের নাম বললাম, মোরারজি দেশাই, তাদের হুইপ ছিল যে ভোটটা দিতে হবে নীলম সঞ্জীব রেড্ডিকে। কিন্তু প্রধানমন্ত্রী তিনি নিজের বিবেক অনুযায়ী ভোট দিন বলে আর্জি জানালেন এবং ভিভি গিরি জিতে রাষ্ট্রপতি হলেন। কিন্তু এই যে সিন্ডিকেট গোষ্ঠী, তাদের মর্যাদায় বড় আঘাত লাগলো। তখন দলের যে সংবিধান, সেই সংবিধান মেনে কংগ্রেস নেতৃত্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেই তারা সাসপেন্ড করে দেয়, বহিষ্কার করে দেওয়া হয় দল থেকে। কিন্তু অধিকাংশ সাংসদ, যুব নেতা, সাধারণ কর্মীরা তো ইন্দিরা গান্ধীর পাশে। ফলে কংগ্রেস দুভাগে ভাগ হয়ে গেল। এই যে ভারতের ইতিহাসে প্রথম দল ভাগ হচ্ছে এইভাবে। সিন্ডিকেট পন্থী অংশ, তখন তাদের নাম হলো কংগ্রেস ও, মানে অর্গানাইজেশন। আর ইন্দিরাপন্থী যারা, তাদের নাম হলো কংগ্রেস আর, মানে তারা হচ্ছে রিকুইজিশনিস্ট। এই যে দুটো ভাগ, লোকসভায় সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস সাংসদ ইন্দিরার সঙ্গে থাকায় তিনি প্রধানমন্ত্রী পদে বহাল রইলেন। মানে দল বহিষ্কার করে দিয়েছে। এখন যেমন ঋতব্রতকে দল বহিষ্কার করে দিয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন তার সঙ্গে আছে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি আদালতে গেছেন, কিন্তু আদালত তার যুক্তি মেনে নেয়নি। তিনি আরো উচ্চতর আদালত আবেদন করছেন, কিন্তু প্রধানমন্ত্রী তাকে বহিষ্কার করেছিল, সাসপেন্ড করেছিল কংগ্রেস, কিন্তু তিনি প্রধানমন্ত্রী পদে থেকে গেলেন, কারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে। কমিউনিস্ট এবং অন্যান্য দলগুলো তখন তাকে সমর্থন দিয়েছিল, সরকারটা টিকে যায়। এই সময় কংগ্রেসের হাত প্রতীক ছিল না, ছিল গাই ও একটি বলদ, একটি গাই একটি বলদ। এই সিম্বল পেয়ে যান ইন্দিরা গান্ধী। যদিও পরে 1977 সালের পরে, ওই পর্যন্ত তিনি এই একটি গাই একটি বলদ প্রতীকেই লড়েছিলেন। পরে তিনি আলাদা প্রতীক, এখন যে প্রতীক রয়েছে হাত, এই হাত প্রতীকটি তিনি বেছে নেন। এবার কংগ্রেসের যে সংবিধান, কনস্টিটিউশন, সেটারই অনুকরণ তৃণমূল কংগ্রেসের কনস্টিটিউশনে। ফলে অসুবিধা কিছু হবে না। আর নির্বাচন কমিশনের আইনটা আপনাদের বলি, এই যে দলের প্রতীক ও সম্পত্তির অধিকার নিয়ে নির্বাচন কমিশনের নির্দিষ্ট কিছু আইন রয়েছে। সিম্বলস অর্ডার 1968 15 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের ক্ষমতা আছে প্রতীকের যৌক্তিক দাবিদার কে তা বেছে নেওয়ার। মানে নির্বাচন কমিশনের আইন বলছে যে এই যে ঘাসফুল, এটা কে পাবে, এইটা বেছে নেওয়ার ক্ষমতা কমিশনের হাতে রয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না ওটা আমার পৈতৃক সম্পত্তি, আমি প্রথম ওটা নিয়ে এসেছিলাম, অথবা আমাকে দিতে হবে, বলতে পারবে না। আইন মেনে করতে হবে। 1971 সালের সাদেক আলী বনাম ভারতের নির্বাচন কমিশনের যে মামলা হয়েছিল, তার রায়ের যে ভিত্তিতে
সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল এমপি, এমএলএ এবং দলীয় সংগঠনের সিংহভাগ নেতারা কোন পক্ষে আছেন, এইটা দেখা হবে, সেটা বিবেচনা করে। আর সেজন্যই তো তৃণমূল বিপদে। দেখুন, যুব সংগঠনের প্রেসিডেন্ট সে তো আবার অন্য দলে চলে গেছেন সায়নী ঘোষ। লোকসভা, বিধানসভা সংগঠনের নেতাদের সংখ্যা গরিষ্ঠই তো এখন বিদ্রোহী শিবিরে। ফলে সংবিধান মেনে এবং নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রতীক ধরে রাখতে পারবেন না মমতা। এই যে সংখ্যাগরিষ্ঠতা, এটা ছাড়াও আরও কিছু নিয়ম রয়েছে, যেমন 71 সালে ওই যে সাদেক আলী বনাম নির্বাচন কমিশনের যে মামলা, তার রায়ের একটা হচ্ছে প্রথম কোন অংশ দলের সংবিধানের প্রতি বেশি অনুগত, এটা দেখা হবে। এবার আগের গোষ্ঠী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কার কাগজপত্র দলের সংবিধান কতটা মানা হয়েছে জানা নেই, কিন্তু নতুনরা সেই আনুগত্য প্রকাশের মতো যাবতীয় কাগজ সহজেই তৈরি করে নিতে পারবেন। এবং দ্বিতীয় যেটা দেখা হয়, দলের উদ্দেশ্য পন্থার সঙ্গে কারা বেশি তাদের সঙ্গে আছেন। এই যে তৃণমূল কংগ্রেসের যে সংবিধান, তাতে একটা অবজেক্ট আছে, কেন এই দল, সেই অবজেক্টের সঙ্গে কারা বেশি রয়েছেন সেটাও দেখা হবে। দেখুন, তৃণমূল কিন্তু কার্যত এখন ভেঙে 3 টুকরো। একটা কালীঘাট তৃণমূল, মমতা ব্যানার্জিকে ঘিরে যে কজন রয়েছেন তারা, বাকি এই ঋতব্রতর কংগ্রেস আমরা ধরে নেওয়ার জন্য নাম দিচ্ছি। বিধানসভায় একটি তৃণমূল, আবার লোকসভায় 20 জন সাংসদ বেরিয়ে গিয়ে একটা অন্য দল করেছেন, তারাও তো আবার একটা তৃণমূল। এই যে 3টে ভাগ, বিদ্রোহীদের হাতে যদি প্রতীক এসে যায়, তখন এই যে তৃণমূলের 20 জন সাংসদ যারা চলে গেছেন অন্য দলে, তারা তো আবার তৃণমূলে ফিরে আসতে পারেন। তখন তো বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতে দল নয়। ফলে তখন যারা পড়ে থাকবেন, এখনো 8 জন আছেন, সেটা কমে কত হবে আমি জানি না, তাদেরকে নতুন দল বহিষ্কার করে দেবে, বহিষ্কৃত সাংসদ হয়ে থাকতে হবে তাদের। আর সম্পদ 2024-25 আর্থিক বছরের হিসেব অনুযায়ী তৃণমূলের সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকার বেশি, মানে স্থাবর সম্পত্তি 7 কোটি, বিনিয়োগ করা রয়েছে 250.8 কোটি, আর ব্যাংকে নগদ আছে 681.1 কোটি টাকা। এই যে এত সম্পত্তি, এটা কোথায় যাবে? নির্বাচন কমিশনের যে সিম্বল অ্যাক্ট সেটা বলছে প্রতীক যার অ্যাসেট তার। যারা প্রতীক পাবে তারাই সম্পত্তি পাবে। সাম্প্রতিককালে যে শিবসেনা ভেঙেছে, এনসিপি ভেঙেছে, এবার আরও আগে এআইএডিএমকে ভেঙে যখন জয়ললিতা নতুন দল নিলেন, সব ক্ষেত্রে প্রতীক যারা পেয়েছেন তারাই সব সম্পত্তি পেয়েছেন। ফলে এর পরে পিসি ভাইপোর হাতে থাকবে অল কালীঘাট তৃণমূল কংগ্রেস। কালীঘাটে শুরু, কালীঘাটেই শেষ, থুড়ি কুণাল ঘোষের বেলেঘাটায় শেষ। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। পিনাক্কি বলছে এর পাশে দাঁড়াতে চাইলে মেম্বারশিপও নিতে পারেন। আর আজকের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকবেন।